প্যালেস্টাইন ইস্যুতে সারা 200 কোটি মুসলমান 54+ আপনার মুসলিম কান্ট্রি সবাই যখন উত্তাল, ঠিক সে মুহূর্তে আমাদের এই যে ইসলামিক কান্ট্রিগুলোর যে প্রধান সৌদি, সেই সৌদির বাদশার তিনি কিন্তু নীরব। তার এই নীরবতা, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি? এমন একটা দেশ সৌদি আরব, যেখানে আসলে আমরা মুসলিমরা সবাই সৌদি আরবের প্রতি আমরা খুবই নরম সরম হয়ে থাকি। সেখানে আমাদের প্যালেস্টাইনে যারা মুসলিমরা আছেন, শুধু মুসলমানরা না, আসলে মানুষরাই আছেন ওখানে, খ্রিস্টান মুসলিম সব মিলেই আছেন ওখানে। এত বড় একটা দেশের যখন লিডাররা চুপচাপ থাকে, তখন আসলে আমাদের মনে হয় যে আমরা চুপচাপ থাকতে পারছি না, ওনারা কীভাবে পারছেন। এটার জন্য আমরা আশা করি যে ওনারা চুপচাপ থাকবেন না। আমাদের অনুরোধ রইল না, আমরা আসলে এখন অনুরোধের ব্যতিক্রমে আমরা খুব গুরুতরভাবে ওনাদেরকে অনুরোধ করতে হবে যে আসলে এটা নিয়ে ওনারা কিছু বলুক, এবং কিছু করার ব্যাপারে আসলে ওনাদেরই সব ক্ষমতা আছে। এখন ওনারা যখন এগিয়ে কিছু একটা বলতে চায়, কিছু একটা করতে চায়, তখন ইসরায়েলের মতো একটা দেশ কিন্তু 2-3বার চিন্তা করবে যে আসলে কি প্রতিদিন আমি এরকম 50টা করে বোমা ফেলবো নাকি। তো এটার জন্য আমরা সবাই যখন সম্মিলিতভাবে আমাদের কথা বলি, আশা করি ওটার সাথে সাথে সৌদি আরবে যারা আছেন তারাও যাতে কিছু করেন এটা। আচ্ছা, এই সৌদির এই যে নিরাপত্তা, এটা কি আপনার এই যে ডোনাল্ড ট্রাম্প তথা নেতানিয়াহু, তার নিরাপত্তা কি তাদেরকে সমর্থন করা বুঝায় কিনা? তার নিরাপত্তা ইহুদি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এদের সমর্থন বুঝায় কিনা? তার নিশ্চিত করতে পারে না তার নিরাপত্তা তাদের সমর্থন যোগায় কিনা? তাদের এখানে যেটা হয়েছে যে এখানে যে সৌদি যে প্রিন্স আছে তার সাথে মেবি এখানে একটা ডিলিংস আছে যে তুমি যদি সমর্থন দাও তাহলে তুমি যে নেক্সট যে বাচ্চা হবা, এখানে একটা আই থিঙ্ক ইন্টারনাল, তাহলে তো দুনিয়াবি একটা স্বার্থের ভিতরে চলে যায়। এখানে আসলে আমরা যেরকম সারা বাংলাদেশে আজকে যেভাবে নেমে এসেছি, মনে হচ্ছে আমরা যে 5ই আগস্ট যেভাবে নেমে এসেছিলাম সেরকমই বাংলাদেশের আজকে জনগণ নেমে এসেছে। তো সমগ্র মুসলিম বিশ্বে আসলে এরকম নেমে আসা উচিত। তো সেক্ষেত্রে সমগ্র নেমে আসা উচিত, তুরস্কে নেমে আসা উচিত, মিশরে নেমে আসা উচিত, বিশেষ করে ফিলিস্তিনের আশেপাশে এবং ইসরায়েলের আশেপাশে যেসব দেশগুলো আছে সেই দেশের মানুষকে নেমে আসা উচিত। মানুষকে জানানো উচিত যে যদি ইসরায়েলের এগেনস্টে যদি এই দেশগুলো স্টেপ নেয় তাহলে জনগণ সরকারের সাথে আছে। এই ব্যাপারটা পরিষ্কার। সৌদির প্রিন্সের এই নিরাপত্তা যদি আপনার ট্রাম্প বা নেতানিয়াহুর সপক্ষে যায়, তাহলে তাদেরকে কাফের আখ্যা দেওয়া যায় কিনা? কাফের আখ্যা বলা যায় কিনা? যে ইসলামের প্রকাশ্য শত্রু বলা যায় কিনা? এই যে সৌদির আপনার যে প্রিন্স রয়েছে, তার এই নিরাপত্তা কি ইসলামের বিরোধিতার ভিতরে পড়ে কিনা? আপনি এখানে ফাসেক মুসলমান হতে পারে, তার হয়তো জালিম হতে পারে, কিন্তু আপনি যাকে তাকে কাফের বলতে পারেন না। এটা আসলে তাকফিরি করা হয়, এটা আসলে আইসিস দায়েশ ওরা হচ্ছে যাকে তাকে তাকফিরি করতো। আমরা এই ধরনের তাকফিরি করি না, বাট সে ফাসেক হতে পারে। তো সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি জালিম, বলতে পারি ফাসেক বলতে পারি, কিন্তু কাফের অবশ্যই বলতে পারবো না। এটা খুবই খারাপ, এবং এটা আসলে যারা ইসলামে যারা তাকফিরি করে তারা আসলে ভালো কাজ করছে না। ইসলামের যারা প্রকাশ্য শত্রু তারা কি কাফের? ইসলামের প্রকাশ্য শত্রু বলতে বেসিক্যালি এখানে আপনার পলিটিক্যাল বিষয়টা ইম্পর্টেন্ট। এখানে বন্ধু শত্রু দুটো মিলেই কিন্তু হচ্ছে আপনার একটা দেশের অথবা যে কোনো ব্যক্তি থেকে শুরু করে সমাজ, সংগঠন, রাষ্ট্র সবারই কিন্তু বন্ধু থাকে, শত্রু থাকে। তো এখানে এবং রাষ্ট্রের পারস্পরিক বন্ধু এবং শত্রুতা কিন্তু ডিলিং হয় আপনার স্বার্থের উপর ভিত্তি করে। তো এখানে আমাদের যে মুসলিম রাষ্ট্রগুলো আমরা যাদেরকে বলি, তারা কিন্তু কেউই সত্যিকার মুসলিম জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যতটা তাদের নিজস্ব রাজনীতির জন্য স্বার্থে কাজ করে, ক্ষমতার জন্য যতটা। তাহলে দুনিয়ার স্বার্থ কি প্রাধান্য দেয়? তারা দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে, ক্ষমতা থাকার জন্য চেষ্টা করে। কিন্তু এখানে সত্যিকার অর্থে মূলত ক্ষমতা কিন্তু আল্লাহর হাতে। আচ্ছা, ইসলামের স্বার্থকে প্রাধান্য না দিয়ে যারা দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দেয়, সেটা ইসলামের চোখে এইটা কোন চোখে দেখেন? এটা বিষয়গুলো হচ্ছে এটা ফতোয়া বিষয়টা স্কলারদের ওপিনিয়ন, তারা এটা ডিসাইড করবে। কিন্তু আমরা যে সাধারণভাবে বলি, আমরা যে মুসলিম শাসক যাকে আমি নির্বাচন করি, যেমন আমি আমার ফ্যামিলির প্রধান, আমার দায়িত্ব হচ্ছে আমার পরিবারকে সুরক্ষা দেওয়া। তো একইভাবে একটা রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনিও তার রাষ্ট্রকে সুরক্ষা দেবেন। আবার একইভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা নেতা হবেন তারাও চেষ্টা করবেন তার মুসলিম উম্মাকে, যেমন আমরা হরদম দেখতে পাই মোদি সবসময় বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলে, খুব যে কোনো বিষয় সে হিন্দুদের ইস্যুটা সামনে নিয়ে আসে। আমাদেরও মুসলিমদের এরকম একজন অভিভাবক থাকা দরকার যে মুসলিম স্বার্থ দেখবে, জাতীয়ভাবে, আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে মুসলিম স্বার্থ রক্ষা করবে,
যেমন ওয়াইসি ছিল আমাদের, কিন্তু আনফর্চুনেট ওয়াইসি কোনো অ্যাক্টিভিটিস নাই। সেরকম ইসলামী শক্তিশালী রাষ্ট্র যেগুলো তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, যাদের সামরিক শক্তি, তাদের একটা জোটবদ্ধ হওয়া দরকার। মুসলিম স্বার্থ রক্ষার বিষয়ে একটা ডেডলাইন দেওয়া উচিত যে এর বাইরে কেউ যেতে পারবে না, এর বাইরে গেলে অবশ্যই এটা মুসলিমদের স্বার্থের আঘাত বলে গণ্য হবে। সেভাবে একটা ডেডলাইন ফিক্স করা উচিত আন্তর্জাতিকভাবে, আঞ্চলিকভাবে। সো দুঃখজনকভাবে এই স্বার্থ রক্ষার রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি না মুসলিম উম্মার ক্ষেত্রে। তারা আন্তর্জাতিক ক্ষেত্রে তারা জোটবদ্ধ হচ্ছে নানা রকম, সাপোজ বিমস্টেক বলি অথবা সার্ক বলি, বিভিন্ন আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন রাজনীতি হচ্ছে। কিন্তু মুসলিম স্বার্থ রক্ষার জন্য কোনো জোটবদ্ধ করা, যেমন ন্যাটো একটা আছে, ইউরোপিয়ান আর্মসের একটা শক্তিশালী, সেরকম মুসলিম একটা সংগঠন থাকা উচিত যারা মুসলিমের স্বার্থ রক্ষা করে। আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনকে রক্ষার জন্য ইউরোপ আছে, আমেরিকা আছে, কিন্তু মুসলিম গাজাকে রক্ষা করার কেউ নাই। অথবা আপনার অনেক কথাই উদাহরণ দেওয়া যায়। সেরকম মুসলিমদের জন্য খুব প্রয়োজন হয়ে গেছে একটা আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম স্বার্থ রক্ষা নিয়ে রাজনীতি করবে এই ধরনের কোনো সংগঠন অথবা নেতৃত্ব অথবা 200 কোটি মুসলিম, 54টি মুসলিম দেশ, একটা আস্থা এবং ভালোবাসার জায়গা হিসেবেই সৌদিকে আমরা জানি। জি, জি। তো এই আস্থার জায়গায় তার নিরাপত্তা কোনো অর্থনৈতিক প্রভাব পড়বে বলে মনে করেন কিনা, এবং পড়া উচিত বলে মনে করেন কিনা? এখানে অনেকগুলো শক্তি আছে আসলে। জনগণের শক্তি যেমন একটা আছে, অর্থনৈতিক শক্তি আছে, রাজনীতির শক্তি আছে। তো বিভিন্ন শক্তি দিয়েই কিন্তু একটা প্রভাব তৈরি করতে হয়। যেমন আমেরিকা দেখবেন যে কোনো কিছু বললে সে হয়তো একটা সাহায্য চুক্তি বাতিল করে দিচ্ছে অথবা শুল্ক আরোপ করে দিচ্ছে। সে সরাসরি যুদ্ধে যাচ্ছে না, কিন্তু বিভিন্ন চুক্তি অস্ত্র তার হাতে আছে, যে কেউ যদি তার কথা না শুনে তার জন্য, তার কথা শোনার জন্য তার বিভিন্ন চুক্তি অস্ত্র আছে, সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিভিন্নভাবে রাজনৈতিক। তো একইভাবে মুসলিমদেরও নিশ্চয়ই কিছু আছে। যেমন খুব আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস খুব সুন্দরভাবে বললেন যে ল্যান্ডলক কান্ট্রি ভারতে, তো যেটা দিয়ে আমরা একটা অর্থনৈতিক আমরা ডেভেলপমেন্ট করতে পারি। তার মানে আমাদের এখানে সম্ভাবনা আছে একটা, যারা ভারতের ল্যান্ডলক কান্ট্রি তাদের সাথে আমাদের বাণিজ্য করা। তো এই যে এটা বাংলাদেশের একটা শক্তি একটা, তো এটা শক্তি প্রদর্শনের জায়গা আছে এখানে। তো আনফর্চুনেট আমাদের আগের সরকারগুলো কখনো কিন্তু ভারত সাথে এইভাবে কথা বলেনি। তারা আরও নতজানি হয়েছিল, ভারত যা বলতো তারা সেইভাবে। তো এরকম শক্তি দেখানোর জায়গা অনেক ক্ষেত্রে আছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, বিভিন্ন ক্ষেত্রে আছে। সেটাকে ইউটিলাইজ করা, সে তার জন্য যতটুকু নেতৃত্ব থাকা দরকার যারা এই স্বার্থগুলো রক্ষা করে মুসলিমদের। পরিশেষে সৌদির প্রিন্সের যদি এক কথায় বলেন, তার এই নিরাপত্তাকে কোন চোখে দেখেন? আমরা আশা করব যে তার সঠিক বোধোদয় হবে। মুসলিম যে উম্মার যে জাগরণ হচ্ছে তার প্রতিফলন, তার কথা, তার চিন্তাভাবনার মধ্যে আমরা দেখতে চাই। কারণ যেহেতু মক্কা মদিনা একটা পবিত্র জায়গা, তার রক্ষক যারা, তো তার পক্ষে যারা থাকে তাকে আমরা অবশ্যই চাবো যে সেটা মুসলিম স্বার্থ রক্ষার কাজ করে, আল্লাহ যেন তাকে হৃদায়ত দান করে। এটাই বলবো সত্যি, অ্যাজ এ মুসলিম হিসাবে। আচ্ছা, ঠিক আছে।